বইটির শর্ত সিলেক্টেড পাবলিকেশন কর্তৃক সংরক্ষিত। বিশেষ বাছাই করা বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যে নানান কিছু রোমাঞ্চকর ও রহস্যময় কাহিনী অবলম্বনে তৈরি আমাদের এই বিশেষ অনুষ্ঠান রহস্যময় শনিবার। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাকে অনুমতি দিন আপনাদের এক রোমাঞ্চকর পরিবেশে নিয়ে যেতে। আজ আপনাদের জন্যে বিমল করের লেখা কেউ কি এসেছিলেন এই গল্পটি আমরা সিলেক্টেড পাবলিকেশনের ভয়ঙ্কর ভূতের গল্প বইটি থেকে নিয়েছি। গল্প পাঠে জয়, গল্পের সূত্রধারে আমি রাজ। শুরু হচ্ছে কেউ কি এসেছিলেন শুধুমাত্র রহস্যময় শনিবারে। রামতনুর বৈঠকখানায় বসেই গল্পগুজব হচ্ছিল। আমরা ৩-৪ জন বুড়ো প্রায় রোজই সন্ধ্যাবেলায় রামতনুর বৈঠকখানায় হাজির থাকি। নানা রকম কথাবার্তা হয়, সংসারের কথা, সুখ দুঃখের কথা, এখনকার দিনকালের কথা। চা চুরুট পান খেতে খেতে গল্প হয় হরেক রকম। সেদিন তারকবাবু কথায় কথায় বললেন, খবরের কাগজে একটা অদ্ভুত খবর বেরিয়েছে, আমরা খেয়াল করে দেখেছি কি? বলেই উনি সেই খবরের বর্ণনা শুরু করলেন। খুব একটা অবাক হওয়ার মতন খবর কিন্তু সেটা নয়। কলকাতায় শোভাবাজারে আদ্যিকালের ভাঙাচোরা একটা বিরাট বাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর সেই ইট কাঠের স্তূপ যখন পরিষ্কার হচ্ছিল তখন একটা জুড়ি গাড়ির 2টি ভাঙা চাকা পাওয়া যায় আবর্জনার মধ্যে। চাকা নিয়ে কেউ তখন মাথা ঘামায়নি, ঘামাবার কথাও নয়। কিন্তু দিন 2 পর থেকে এক অদ্ভুত কাণ্ড ঘটতে লাগলো। দিনমজুরের দল যারা মাটি খুঁড়ছিল, ইট কাঠ আলাদা করে সরিয়ে রাখছিল, তারা অবাক হয়ে দেখল সরিয়ে রাখা ভাঙা চাকা দুটো আবার যথারীতি আবর্জনার মধ্যে কেউ ফেলে দিয়েছে। কে ফেলেছে, কেন ফেলেছে, সে রহস্যের আর কিনারা করা যাচ্ছে না। পাড়ার লোকের ধারণা এককালে এই বসাকবাড়ির ছোটবাবু ছিলেন কলকাতার সেরা জুড়িদার। তার 4 জোড়া জুড়ি গাড়ি আর গুটি 5-6 পয়লা নম্বরের ঘোড়া ছিল। ছোটবাবুর নেশা বলতে ওই গাড়ি আর ঘোড়া। মারাও যান গাড়ি হাঁকাবার সময় জুড়ি উল্টে। তারকবাবুর বর্ণনা শুনতে শুনতে সদানন্দ বললেন, তুমি কি বলতে চাও? চাকা দুটো ভুতুড়ে, না বসাকবাড়ির ছোটবাবু এখনো ভূত হয়ে সে বাড়িতে অধিষ্ঠান করছেন? সদানন্দর বলার ভঙ্গিটা ছিল ঠাট্টার। তারকবাবু বললেন, তা আমি জানি না, কাগজে যা ছেপেছে বললাম। কাগজের খবরটা নিয়ে আমরা হালকাভাবে কথাবার্তা শুরু করলাম। কথায় কথা বাড়ে, হালকা কথাও গম্ভীর হয়ে যায় অনেক সময়। আমরাও বোধহয় খানিকটা গম্ভীর হয়ে উঠলাম। রামতনু বরাবরই কথা কম বলে, আমাদের কথা শোনে আর ছোট ছোট মন্তব্য করে। ও আমার ছেলেবেলার বন্ধু, ওর স্বভাব জানি। কথা কম বললেও বাজে কথা বলে না, আবার হাসি তামাশা করলেও কাউকে লজ্জায় ফেলে না। সেই রামতনু বলল, সদানন্দবাবু, জগৎটা বেশ বড়, আর সে তুলনায় আমরা অতি ছোট। জগতে কত কি হয় তার সব খবর কি আমরা রাখি না রাখতে পারি? খবরের কাগজে মাঝে মাঝেই কত বিচিত্র খবর বেরোয়। আপনি আমি তা বিশ্বাস করলেই বা কি, না করলেই বা কি? বসাকবাড়ির ছোটবাবু ঘোড়ার গাড়ি চাকার কথা এখন বাদ দিন। আমার জীবনে আমি একটা ঘটনা ঘটতে দেখেছি,
যার কোনো মানে আমি বুঝিনি, কারণও খুঁজে পাইনি। যদি শুনতে চান বলতে পারি। শোনার আগ্রহ সকলেরই। গল্প শোনার পক্ষে সময়টাও এখন ভালো। কার্তিক মাসের শেষ, ঠান্ডা পড়তে শুরু করেছে। এ সময় সচরাচর মেঘ বাদলার আবহাওয়া হয় 2-4 দিনের জন্য। বাদলা না হোক, দিন 2 মেঘলা ভাব চলছিল। বাইরে অন্ধকার, বাতাসে দমকাও ছিল। দেওয়াল ঘড়িতে সবে 7টা বাজল। আমি বললাম, সে কি, তোমার জীবনে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল আর আমি জানি না, বলছো কি? রামতনু বলল, না, জানো না, আমি কাউকেই বলিনি। কেননা আমি নিজেই বুঝতে পারি না সত্যি ঘটনাটা ঘটেছিল না পুরোটাই আমার মনের ভুল। আজও আমি বলতে পারবো না ঘটনাটা সত্যি না মিথ্যে। ঠিক আছে, ঘটনাটা বলো। রামতনু সামান্য অপেক্ষা করে বলল, আমার জীবনটা তো রেলে চাকরি করেই কেটে গিয়েছে, তোমরা সবাই জানো। বড় কিছু হওয়ার ক্ষমতা আমার ছিল না, হতেও পারিনি। রামতনুর কথার মধ্যে অসত্য বিশেষ ছিল না, তবে বিনয়ও ছিল। সে যে কিছুই হয়নি তাও নয়। কম বয়সে সে রেলের চাকরিতে ঢুকেছিল সামান্য ASM হয়ে। কিন্তু ও যখন চাকরি থেকে অবসর নিল, তখন আর সামান্য ASM নয়, বড় স্টেশনারি মাস্টার মশাই। রামতনু বলল, যখনকার কথা বলছি তখন আমি ছোকরা। বেনুডিহি বলে একটা ছোট্ট স্টেশনে পোস্টিং নিয়ে এসেছি সদ্য। মাস 2-3 কেটেছে বড়জোর। বেনুডিহি হলো ব্রাঞ্চ লাইনের একটা নিরিবিলি স্টেশন। স্টাফ বলতে আমরা কজন মাত্র। আমি, টিকিটবাবু, সত্যদা, কেবিনের প্রসাদ আর পোট্রার জনা 2। স্টেশনের গায়েই আমাদের রেল কোয়ার্টার। একটা কুয়ো, রাজ্যের আকন্দ ঝোপ আর একজোড়া কাঠ চাপার গাছ আমাদের কোয়ার্টারের শোভা বাড়ায়। বেনুডিহি স্টেশনটা না থাকলেও চলতো, কিন্তু কাঠ চালানের জন্যই বোধহয় ওটা রাখতে হয়েছে। জঙ্গলের ইজারাদাররা যত রাজ্যের গাছ কাটে সেইগুলো এনে স্টেশনের কাছে জমায়, সময় মতন চালানো দেয় খোলা মালগাড়িতে। তবে হ্যাঁ, 2-4টে ছোটোখাটো গাঁ গ্রামও যে বেনুডিহির ধারে কাছে ছিল তাও ঠিক। এমনিতে জায়গাটা ভালো, পাহাড়তলি বলে কথা। মন্দর মধ্যে হলো ওখানকার ম্যালেরিয়া। সে এক আজব ব্যাপার। মাসের মধ্যে 2 অন্তত তোমায় কাবু করে ফেলবে। জ্বর আসবে আচমকা হু করে, শীতে কাঁপবে ঠকঠক করে, কিন্তু জ্বরের মাত্রাটা বেশিরভাগ সময় 102-2.5 বেশি হবে না। 2-1টা দিন ভুগেই আবার জ্বর পালাবে। যেদিনের কথা বলছি সে দিনটার তারিখ বা মাস আমার সঠিক মনে নেই। শুধু মনে আছে তখন শীতের শেষ হলেও গায়ে গরম জামা কাপড়, গলায় মাফলার রাখতেই হয়। এইরকম একদিনে স্টেশনে আমি একলা আর পোর্টার শিউরাম। আমাদের সত্যদা জ্বরের ঘোরে বাড়িতে পড়ে আছে। রাত তখন 8টা। 8:15 নাগাদ একটা প্যাসেঞ্জার আসবে, সেটাই শেষ গাড়ি, নামে প্যাসেঞ্জার ট্রেন। গাড়িটা চলে যাওয়ার পর আমার একরকম ছুটি। একটা কথা বলে রাখি, আজকের মতন তখন ইলেকট্রিক ছিল না রেল স্টেশনে। ছোটোখাটো স্টেশনে তো নয়ই। ঘুষি ওঠা কেরোসিন ল্যাম্প আর লণ্ঠন দিয়ে আমাদের কাজ সারতে হতো। রেলের ইঞ্জিন ছিল কয়লার, যাকে বলা যায় কোল ইঞ্জিন। আমার অফিস ঘরে একটা দেওয়াল ঘড়ি ছিল, রেল কোম্পানির ঘড়ি। ঘড়িতে যখন 8টা 5 টাচ হবে
তখন আমি দু একটা অফিসের কাজ সেরে হঠাৎ যেন বুঝতে পারলাম শরীরটা খারাপ লাগছে। শীত শীত করছিল, চোখ জ্বালা করছে। জ্বর আসবে নাকি? আর খানিকটা সময় কাটাতে পারলেই বেঁচে যাই। দেখতে দেখতে 8:15 গাড়ি এসে পড়ল। আমরা বাকি কাজ সেরে ফেলতে একবার বাইরে এলাম। গাড়ি ছেড়ে দিল। এমনিতেই এই সময় গাড়ি থেকে লোকজন বড় নামে না। সেদিন কাউকেই চোখে পড়ল না। হয়তো অন্ধকারের জন্য আগা গোড়া প্ল্যাটফর্ম দেখতেও পাইনি। নিজের অফিসে ফিরে এসে গোজগার সেরে নিচ্ছি, এমন সময় এক ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন। ভদ্রলোক মাঝবয়সী, গায়ে কোট, পরনে প্যান্ট, গলায় মাফলার, হাতে একটা চামড়ার গ্ল্যাডস্টোন ধরনের ব্যাগ। ভদ্রলোককে দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। কোট প্যান্ট পরার চলন তখন খুব কম, বিশেষ করে এখানে কি আর সাহেব সেজে আসবে, আর কেনই বা? ওকে কিছু বলার আগেই উনি নিজেই বললেন, ভদ্রলোক একজন ডাক্তার, এখানে এসেছেন কালীরক্ষিতদের বাড়ি থেকে ডাক পেয়ে। কালীরক্ষিতের বাড়াবাড়ি অসুখ, রোগী দেখে কাল সকালে উনি ফিরে যাবেন। কালীরক্ষিতকে আমি চিনতাম। বেনুডিহি থেকে মাইলটাক দূরে তাঁর বাড়ি। বাড়ি মানে পুরনো আমলের কাছারি বাড়ি, সেই ভাঙাচোরা দুর্গ বললেও ভুল হয় না। কালীরক্ষিত এদিককার অনেক জমি জমার মালিক, আজকাল আবার কাঠের কারবার শুরু করেছেন। ভদ্রলোক বললেন, রক্ষিতদের বাড়ির লোক জানে তিনি এই ট্রেনেই আসবেন, ও বাড়ি থেকে লোক আসবে তাকে নিয়ে যেতে। উনি আপাতত আমার স্টেশনের অফিস ঘরে কিছুক্ষণ বসে থাকতে চান। আমার যদি আপত্তি থাকে তবে অবশ্যই উনি বাইরে গিয়ে অপেক্ষা করতে পারেন। আমি বললাম, বাইরে আর কোথায় গিয়ে বসবেন, তার ওপর এ ঠান্ডা, আপনি বরং এখানেই বসুন। তা কি অসুখ রক্ষিতবাবুর? উনি বললেন, জানি না, গিয়ে দেখতে হবে। শুনলাম বেহুশ হয়ে পড়ে আছেন। ভদ্রলোক মানে ডাক্তারবাবু একটা চেয়ার টেনে বসে পড়লেন। আমিও উঠতে পারলাম না। ভাবলাম, লোক তো এসে পড়বে এখনই। ভদ্রলোক চলে গেলে অফিসে শিবরামকে রেখে আমি কোয়ার্টারে চলে যাব। শরীর ভালো লাগছে না, তাছাড়া খিদেও পাচ্ছিল। দেখতে দেখতে 8:30 বাজল, তারপর 8:45। আমি অফিস ছেড়ে উঠতে পারছি না। এক ভদ্রলোককে এইভাবে বসিয়ে চলে যাই কেমন করে? অথচ বেশ কষ্ট হচ্ছিল বসে থাকতে। মাথা যেন ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। আমি উসখুস করছি, ভদ্রলোককে বোঝাবার চেষ্টা করছি এইভাবে আর কতক্ষণ তিনি অপেক্ষা করবেন। আমিই বা বসে থাকবো কেমন করে? ভদ্রলোক বড় অদ্ভুত ধরনের, কথাবার্তা প্রায় বলছেনই না। আমার কথার জবাবে দু একটা হ্যাঁ হুঁ কিংবা না। উনি আমাকে লক্ষ্যও করছিলেন না বিশেষ। ঘাড় মুখ তুলে ছাদের অন্ধকারের দিকে তাকিয়ে বসেছিলেন। 9টা বেজে যাওয়ার পর আমি বাধ্য হয়ে উঠে পড়লাম। বললাম, রক্ষিত বাড়ি থেকে কেউ এখনো এলো না। আপনার আসার কথা কি ওরা জানে? ভুল হয়নি তো আপনার? আমার কথার জবাবে উনি মাথা নাড়লেন, না, ভুল হয়নি। আমি এবার উঠে পড়লাম। বললাম, আপনি তাহলে বসুন, আমি কোয়ার্টারে যাচ্ছি। শরীরটা ভালো নয় আমার। এখানে শিবরাম থাকলো পোর্টার। আপনি চলে যাওয়ার পর সে অফিস ঘরে এসে শুয়ে থাকবে। আমি শিবরামকে খুঁজতে আসছি তখন প্ল্যাটফর্মে একজনের সঙ্গে দেখা। চাদরে মাথা কান মোড়া, গায়ে একটা মোটা কম্বল গোছে গরম চাদর, পরনে ধুতি, হাতে লণ্ঠন। লোকটাকে আমি চিনি না, তবু মনে হলো
রক্ষিত বাড়ি থেকে আসছে। জিজ্ঞেস করল, তুমি রক্ষিত বাড়ি থেকে আসছো? লোকটা মাথা হেলালো। যাও, ডাক্তারবাবু আমার অফিস ঘরে বসে আছেন, অনেকক্ষণ হলো। লোকটা এগিয়ে গেল, আমিও কোয়ার্টারের দিকে পা বাড়ালাম। একটা কথা বলে রাখি, বেনুডিহিতে রাত্রে কোনো ঝঞ্ঝাট ছিল না। প্যাসেঞ্জার ট্রেন আসতো না, গুডস ট্রেন যা আসতো দু একটা তাও থামতো না, সোজা চলে যেত। কেবিনম্যান থাকতো কেবিনে। যদি কখনো দরকার পড়ত, অফিস থেকে শিউরামরা এসে খবর দিত কোয়ার্টারে। আমি ঘুম চোখে ছুটে যেতাম। সেদিন নিজের কোয়ার্টারে এসে কোনো রকমে একটু কিছু মুখে গুঁজে ততক্ষণে বেশ জ্বর এসে গিয়েছে। ওখানকার সেই বিচিত্র ম্যালেরিয়াই হবে। আমার হুঁশ ছিল না। পরের দিন আর জ্বর নেই, মুখটা শুধু তেঁতো হয়ে রয়েছে। তা দিনের বেলায় রোদ জল পেয়ে শরীরটা তাজা হয়েও। নিজের হাতে রান্নাবান্না, একটা কুকার ছিল। একবার করে স্টেশনে যাই, আবার কোয়ার্টারে ফিরে আসি। রক্ষিতবাবুর কথা মনে পড়ল, কিন্তু এমন কাউকে দেখলাম না যার কাছে খবর নিতে পারি। যথারীতি সন্ধে হলো, তারপর রাত 8টা বাজল। সেদিনের গাড়িও এলো। 8:15 প্যাসেঞ্জার গাড়িটা দাঁড়ালো। মিনিট 5-7 ছিঁড়েও গেল। আমি কাজকর্ম সেরে ফেলছিলাম আমার। এমন সময় দেখি কালকের সেই ভদ্রলোক। ডাক্তারবাবু অফিস ঘরে এসে দাঁড়িয়েছেন। আমি অবাক। ভদ্রলোকের সেই একরকম পোশাক, হাতে কালকের মতনই গ্ল্যাডস্টোন ব্যাগ। আসলে ওটা তখনকার দিনের ডাক্তারবাবুদের ব্যাগ। কিছুই বুঝলাম না। বললাম, আপনি? উনি বললেন, কালী রক্ষিতকে দেখতে এসেছেন। পেশায় উনি ডাক্তার। রক্ষিত বাড়ি থেকে খবর গিয়েছিল কালীবাবুর বাড়াবাড়ি অসুখ, ওর আসার কথা এই সময়। রক্ষিতরা জানে লোক আসবে ও বাড়ি থেকে তাকে নিয়ে যেতে। উনি ততক্ষণ আমার অফিস ঘরে বসে অপেক্ষা করতে চান। আমার কি আপত্তি আছে? আমি হতবাক। ব্যাপারটা আমার মাথায় ঢুকছিল না। একটা লোক গতকাল যে সময় এসেছিলেন আজও সেই সময় এসেছেন। একই রকম দেখতে, একই রকম পোশাক, আর আসার কারণও সেই কালীরক্ষিত। রক্ষিতবাবুর বাড়াবাড়ি অসুখ বলে ওকে দেখতে এসেছেন। আমি বললাম, আপনি তো কালও এসেছিলেন। উনি মাথা নাড়লেন, বললেন, না। আমি অবাক হয়ে বললাম, সে কি মশাই, কাল আপনি এই সময়ে আমার ঘরে এলেন, বললেন কালীবাবুকে দেখতে এসেছেন। আমার এখানে ওই চেয়ারে আপনি রাত 9টা পর্যন্ত বসেছিলেন। আমি যখন বাড়ি চলে যাচ্ছি তখন প্ল্যাটফর্মে একটা লোককে দেখলাম আপনাকে নিয়ে যেতে এসেছে। এরপরও আপনি বলবেন আপনি কাল আসেননি? আশ্চর্য। ভদ্রলোক একটু হাসলেন যেন, বললেন, আপনি ভুল করছেন। আমি কখনো দুবার আসি না, একবারই আসি। বলেই উনি পেছন ফিরে দরজার দিকে তাকালেন। বললেন, আচ্ছা, আমি আসি, ও বাড়ির লোক এসে গিয়েছে। বলতে না বলতে তিনি অফিস ঘর ছেড়ে চলে গেলেন। আমি হতভম্ব। তারপর কি হলো জানেন সদানন্দবাবু? শুনলে অবাক হবেন। আমি বোকার মতন খানিকক্ষণ বসে যখন অফিস ঘর ছেড়ে ফিরে আসছি, তখন রক্ষিত বাড়ির এক কর্মচারী বৈকুণ্ঠের সঙ্গে দেখা। হন্তদন্ত হয়ে আসছে। বলল, বাবুজি, কালীবাবু মারা গিয়েছেন ঘণ্টাখানেক আগে। আমি লোকজন ডাকতে এসেছি। রাত শেষ হওয়ার আগে তাকে দাহ করতে হবে। আমি চমকে উঠে বললাম, সে কি, কাল না এক ডাক্তারবাবু এলেন দেখতে? লোকটা মাথা নাড়ালো, বলল, আসার কথা ছিল বটে একজনের, কেউ আসেনি। আমি কেমন বোবা বোকা বিমূঢ় হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। বুঝতে পারলাম না
কেমন করে তাকে বোঝাবো যে আমি নিজের চোখে পরপর 2 দিন একজনকে আসতে দেখেছি এখানে। তারা ডাক্তার কিনা জানি না, কিন্তু এসেছিলেন যে তা ঠিকই। গল্প শেষ করে রামতনু বলল, আমি কাকে দেখেছিলাম জানি না, ভুল দেখেছিলাম কিনা তাও জানি না, তবে কালীরক্ষিতের অসুখের কথা আমি আগে জানতাম না তাকে দেখতে আসার জন্য কোনো ডাক্তারবাবুকে খবর দেওয়া হয়েছিল। তাহলে ওরা দুজন কে, কেনই বা এসেছিলেন?